শুরু করছি যাত্রাপথ পর্ব সংখ্যা ৪। রাতের ঝড়ে কড়ই গাছের মোটা ডালটা ভেঙে পড়েছে নাজিরদের পুরনো মাটির বাড়ির টিনের চালে। সাথে ভেঙেছে মর্জিনার মুরগির খোপটাও। বাইরে এখন বৃষ্টি না পড়লেও ঝড়ো হাওয়া থামেনি। সেই বিরূপ আবহাওয়ার মধ্যে নতুন টিন কিনে এনে মিল্টনকে সঙ্গে নিয়ে চাল ঠিক করার কাজে নেমে পড়েছে নাজির। মুমিনুল সহ দাওরায় বসে চা মুড়ি খাচ্ছেন। খেতে খেতেই বললেন, আর কয়দিন এই পুরান জিনিস মেরামত করে চলবি? নতুন ঘর তো দিসতি। চালে কাঠ বাঁধছে নাজির, মিল্টন লাগাচ্ছে তার কাটা। কাজ করতে করতে জবাব দিল, নতুন বাড়িত মাত্র 2টা ঘর, নসাদালে থাকবো কই? তাইলে আমাকে মতো ইটের ঘর তোল। টেহা দেন, তোর কি কম আছে? আপনিও তো কম নাই, উল্টা আমার বাপের ভাগের জমিও নিছেন। দেন টেহা, একেবারে ছাদ দেয়া বাড়ি করমু। আমরা তোর বাপের ভাগের জমি নিছি? তো কেডাই নিছে? তোর বাপের গিয়া জিগা, তুই তো আবার সব কথাই বুঝোস। আমি বুঝলেই হইব কি, আইন আর চেয়ারম্যান তো বুঝবো না। বুঝতে পারলে এত খাটনি খুটনির দরকার পড়তো? কেঁচো খুঁড়তে গিয়ে আর কেউটে বের করতে দিলেন না মুমিনুল শাহ। চায়ে শব্দ করে চুমুক দিয়ে বললেন, কি আর কমু, শত্রুরা তো আর এমনি এমনি জিপ কাটে নাই, নিজে গোপাপ ঢাকার লাইগাই কাটছে। হইছে, এক গান আর বারবার গাইতে হইব না। 2 ভাই শাহবংশের হইয়া তো এত বছরে কোনো বালো ফালাইতে পারলেন না। বিপরীতে বলার মতো কোনো শব্দ খুঁজে পেলেন না লোকটা, থেমে গেলেন। তাই তার কাটা লাগাতে লাগাতে মিল্টন ফিস ফিস করে বলল, দেখছেন ভাইজান, উচিত কথা কইতেই থাইমা গেছে। নাজির হাসলো, উচিত কথায় বিষ রে বল্টু, বিষ না কইলেই মানুষ তোরে আদমরা গরু বানিয়ে শকুনের মতো খাবলাইয়া খাইব, আর কইলেই শত্রু বাড়ব। মিল্টন মাথা ঝাঁকালো। নাজিরের সমস্ত কথায় সে খুব মনোযোগ দিয়ে শোনে, নিজ জীবনে মেনে চলারও চেষ্টা করে। ঘণ্টা খানেকের মধ্যে চাল ঠিক করে নিচে নেমে এলো তারা। মর্জিনা দুপুরের ভাত রান্নার জন্য চাল ধুয়ে উনুন জ্বালাচ্ছেন। বৃষ্টিতে কিছুটা ভিজে যাওয়ায় জ্বালাতে বেগ পোহাতে হচ্ছে। 2 জায়ের রান্নাঘর আর ভাতের হাঁড়ি আবারও আলাদা। তাই কাজ করতে করতে তিনি বললেন, আমার খোপটাও ঠিক করে দে নাজির, রাইতে মুরগি রাখমু কই? পারতাম না, নিজের পোলাগো কন গিয়া। নিজের পোলা আর ভাসুরের পোলা আবার কি, তখন আলাদা দেখছি কখনো? নাটক কম করেন মাজেদা চাচি, সম্পত্তির বেলায় তো পেটুর গুলারে ভাগ বাটোয়ারা কইরা দিবেন, ভাসুরের পোলার কথা তখন মনে থাকবো না। মর্জিনা রাশভারী কণ্ঠে বললেন, মাজেদা না, মর্জিনা আমার নাম। নিজের চাচির নামটাই যেই পোলায় মনে রাখতে পারে না, হেই বাপ চাচাগো বংশ আগায় নিব কেমনে? যেমনে আমনে স্বামী নিতাছে। দেখ নাজির, কাইজা করার ইচ্ছা নাই, খুব ঠিক করে দে। পারতাম না, শাহরিয়া নাজবুলরে কন গিয়া। এই সময়টুকু মিলে গিয়া বইয়া থাকলেও আমার লাভ, অনেক কাম পইরা রইছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামবো। কোনো কামের কথা কইলেই ঘাওরামি করে। খুব কিন্তু আমি নিচা জমির মাটি আইনা কইরা দিছিলাম চাচি, হ্যাডাম থাকলে এবার পোলাগো দিয়া করাইয়া দেখান। পয়দা তো আর কম করেন নাই, একেবারে 8 বছর পর পর 3টা। চোয়াল শক্ত করে চোখ মুখ কুচকে নিলেন মর্জিনা, ঠোঁট নাড়িয়ে গালিও দিলেন বেশ কয়েকটা। পাছে যেন শুনতে না পায়, শুনলেই মহাবিপদ। তাল পাখার এক পর্যায়ে হঠাৎ করে জ্বলে উঠল উনুনের আগুন। চাঙের উপর ধানগুলো বস্তাবন্দি, রোদের অভাবে সিদ্ধ করা হয়নি। যেগুলো সিদ্ধ করে রোদে শুকানো হয়েছে সেগুলো ভাঙানো শেষ। নাজির ধান মিলে এসে প্রথমে তার ক্রয়কৃত ধানগুলোর একটা ব্যবস্থা করলো। কর্মচারীদের দিয়ে গোছগাছ করিয়ে গুদামজাত করতে করতে একেবারে হয়ে গেল বিকেল। তার মধ্যে অবশ্য গ্রামে বেশ কয়েকজন লোকও এসেছিল কিছু কাজে। কাজ তদারকি করতে করতে একসময় বিরক্ত হয়ে এসে উঠে গেল। বাকিটা ম্যানেজারের হাতে ধরে দিয়ে সোজা চলে এলো ধান খেতে। এক রাতে বৃষ্টিতেই পানি জমে গিয়েছে বিভিন্ন ক্ষেতে। তার মধ্যে কিছু ক্ষেতে ধান কাটা শেষ, আবার কিছু ক্ষেতে এখনও কাটা বাকি, যা এখন পানির মধ্যে বন্দি। আর 2 দিন বৃষ্টি হলেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। মিল্টনকে দিয়ে বাড়ি থেকে পাতিল আর বাঁশ দিয়ে বাঁধা ছোট্ট জাল আনিয়ে ওই অবস্থাতেই লুঙ্গি কাছা দিয়ে মাছ ধরার কাজে লেগে পড়ল নাজির। বৃষ্টির পানিতে বিভিন্ন নদ নদী থেকে প্রচুর মাছ ভেসে আসে জমিতে। পাঁচমিশালি মাছ নাজিরের ভীষণ পছন্দ। জাল দিয়ে খ্যাপ দিতে উঠে আসতে লাগলো বাইম, গুতুম, ট্যাংরা, মাগুর, পুঁটিসহ ছোট ছোট চিংড়ি মাছ। সেসব দেখে মিল্টনের আনন্দ যেন ধরে না। উৎফুল্ল হয়ে বলল, ভাইজান, পাতিল তো ভইরা গেছে। কস কি? নাজির ফিরে তাকালো মাছে কিলবের করা পাতিলের দিকে। ফের জাল ফেললো হাঁটু পর্যন্ত পানিতে। আদেশের সুরে বলল, মতিন চাচার কলপার থাইকে চুপি চুপি বালতি নিয়ে আয়, আজ মাছ বেচতে বড়লোক হইয়া যামু। আমনি তো এমনিতেই বড়লোক ভাইজান, পান দেশ না বল্টু, যা দৌড়া। মিল্টন দৌড়ালো। খেতে দাঁড়ালে স্পষ্ট দেখা যায় মতিন মিয়ার চৌচালা বাড়িটা, কিছুটা উঁচু স্থানে। বন্যা থেকে বাঁচতেই বছর 10 আগে বাড়িটা করা হয়েছে, তাই টিনের চালায় তেমনভাবে জং ধরেনি এখনও। রোদের ঝিলিকে মাঝে মাঝে চকচক করে উঠে চোখে লাগে।
মাছ ধরতে ধরতেই হঠাৎ জালে উঠে এলো একটি সাপ, মোটাসোটা ধূসর রঙের। ছোবল দেওয়ার জন্য জিভ বের করতে নাজির শক্ত হাতে চেপে ধরল সাপের মাথা। এসবে তার ভয় নেই, লেজ ধরে সর্বশক্তি দিয়ে আস্তে আস্তে কত সাপ যে সে মেরেছে। বনে বাজারে ঘুরে বেড়ানো বন্যপ্রাণী নাজির শাহ এসব ছোটোখাটো বিষয়ে ভয় পেলে চলে? মিল্টন বালতি এনে উঁচু স্থানে দাঁড়িয়ে আছে। সাপকে তেমন একটা ভয় না পেলেও সরাসরি এত বড় সাপ হাত দিয়ে ধরা তার পক্ষে অসম্ভব। দেখে শরীরটা ভয়ে কেঁপে উঠল। গলা উঁচিয়ে বলল, হায় আল্লাহ, এত বড় হাপ! ছোবল দিব ভাইজান, লাডিয়ানি মাইরা ফেলান তাড়াতাড়ি। নাজির ঠোঁট বাঁকিয়ে হাসল, চোখ মুখে দুষ্টুমি খেলা করছে। বলল, তার নিকটেও মানুষের লগে দেখা না করাইয়া মাইরা ফেলমু? তুই জাল ফেল, পুরা বালতি মাছ দিয়ে ভইরা তারপর বাড়িতে আইবি কইয়া দিলাম। আর পাতিলের গুলা অর্ধেক তোর মার কাছে দিবি, আর বাকি অর্ধেক আমার বড় চাচির কাছে পাঠাইয়া দিস। বলেই সে শরীর দুলিয়ে সাপের লেজ আর মাথা চেপে ধরে হাঁটা ধরল কোথাও। মাস্টার বাড়ির উঠানটা বেশ বড়, তবে বৃষ্টির পানিতে সেখানে চিকচিক করছে কাদা, পা দিলেই ডেবে যাচ্ছে মাটি। তাই ঘটক লাল মিয়াকে বসানো হয়েছে বাড়ির বিশাল বারান্দায়। বাড়ির বারান্দাটা বাড়ির মতোই গোলাকার, গ্রিল দিয়ে চারপাশ আটকানো, মাঝামাঝি বড় একটা ফটক, পেছনেও অবশ্য একটা আছে। পান চিবোতে চিবোতে লাল মিয়া ছাতায় ভর করে চারপাশ দেখছেন। ঠোঁট দুটো নামেই মতোই লাল হয়ে আছে তার। বাড়ির চৌকিদার জিন্নাত আলী তাকে চা আর কিছু বিস্কুট দিয়ে গেল। এর কিছুক্ষণ পরেই বাড়ির কর্তা আকবর মিয়া এসে বসলেন তার সম্মুখে। একে একে এলেন সৈয়দুন্নেসা, নজরুল, কাশেম আলী বাড়িতে নেই, সকালে ছেলেদের নিয়ে ধান ভাঙাতে গিয়েছেন। আকবর মিয়া বাড়তি কথা বললেন না, সোজা চলে গেলেন মূল প্রসঙ্গে। যেই কারণে তোমার খবর দেওয়া হয়েছে, আমার নাতনির লাইগা ভালো ঘরের শিক্ষিত একটা পোলা লাগবো। নজরুল তো মনে হয় কইছেই সব। লাল মিয়া হাতের বিস্কুটটা আস্ত মুখে ঢুকিয়ে ঝোলা থেকে ছবি বের করলেন কয়েকটা, এগিয়ে দিয়ে বললেন, হ কইছে, সেই অনুযায়ী খোঁজাখুঁজি করে এই পোলাগো সন্ধান পাইছি। আকবর মিয়া ছবিগুলো ধরলেন না, সিদ্ধান্ত ছেড়ে দিলেন পুত্র নজরুলের উপর। নজরুল আলম ছবিগুলো একটা একটা করে দেখছেন আর ঘটকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ছেন, কে কি করে, পরিচয় কি, বাড়ি কই। ছবির প্রথম পোলার নাম শামসুল, বাড়ি শহরে, বোন আছে 4টা, তবে সবাই থাকে নিজগ শ্বশুর বাড়ি। বাপ মায়ের একমাত্র পোলা, পৌরসভায় চাকরি করে, 3 জনের সংসার তাগো। সৈয়দুন্নেসা ছবিটা পুত্রের হাত থেকে নিয়ে নিলেন নিজের হাতে, গম্ভীর কণ্ঠে বললেন, এইটা বাতিল। নজরুল জিজ্ঞেস করলেন, কেন ছোটো আম্মা, পোলা তো খারাপ না, একদিন আসুক দেহি। তুই বেড়া মানুষ, বুঝবি না, বাপ মায়ের একমাত্র পোলা, বইনেগো একমাত্র ভাই, তাই হাগো আশা বেশি। ওই বাড়ির মাইয়া দেওয়া যাইব না। কি যে কন্যা চাচি, বইনেরা নিজেগো সংসারে ব্যস্ত, হ্যাগো পোলা পাইনো আছে। লাল মিয়া বললেন, আমারে শিখাইও না লাল মিয়া, এমন বহুত দেখছি আমি, নিজের সংসারে ইহা ভাইয়ের সংসারে মাতব্বরি করে, আমার নাতনি সংসারে কুটকা চালে বুঝে না। নজরুল আলম মেনে নিলেন মায়ের কথা। বৃদ্ধা সম্পর্কে নজরুল আর কাশেমের সৎমা, তাদের মা বহু বছর আগেই মারা গিয়েছেন। তারপর আকবর মিয়া বিয়ে করে ঘরে তুললেন তালাকপ্রাপ্তা বন্ধা সৈয়দুন্নেসাকে। প্রথম ছেলে মেয়েরা তাকে মা হিসাবে না মেনে নিলেও তার আচার ব্যবহার, রমণীয়তা আর সংসারকে আগলে রাখার ধরন দেখে একসময় ঠিকই মেনে নিয়েছিলেন। সম্পর্ক এখন এমন হয়েছে যে কেউ বুঝতেই পারে না যে তারা সৎ মা ছেলে। পরের ছবিগুলো দেখিয়ে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন নজরুল আলম। লাল মিয়াকে একে উত্তর দিলেন। 2 নম্বর নাম রেজওয়ান, পুলিশের চাকরি করে, 3 ভাই কিন্তু বোন নাই। 3 নাম্বারটা বকুল, পোস্ট অফিসের বড় সরকারি অফিসার, বাপ নাই, 2 ভাই 1 বোন, তবে বোন থাকে জামাইয়ের লগে বগুড়া, ভাইয়ের সংসার আলাদা, হে সুডো পোলা, মায় হেয়ার লগেই থাহে। আমার কইল একটা ভালো দেখে সংসারী মাইয়া খুঁজা দিতে, তখনই আমাগো ফাহমিদার কথা মনে পড়ল। 4 নাম্বারটা স্কুলে অঙ্কের মাস্টার, বাপ মা ভাই লইয়া 51 গৃহস্থ পরিবার, জায়গা জমির কোনো অভাব নাই। নজরুল আলম সন্তুষ্ট চিত্তে মাথা নাড়িয়ে বললেন, বকুল আর মাহমুদের পরিবারে আলাদা আলাদা দিন আইতে কও, দেখি কথা কই, তারপরে যারে বেশি ভাল লাগবো তার লগে না হয় শুভ কাম সম্পূর্ণ হইব। 5 নম্বরটাও হুনেন, ওইটার নাম কাজল, পেশায় মস্ত বড় ডাক্তার, এলাকায় এক নামে পরিচিত। আকবর মিয়া হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞেস করলেন, কিসের ডাক্তার? পশুর ডাক্তার, এলাকার সব গরু ছাগলের চিকিৎসা হ্যাই করে, রোজগার ভালো। সৈয়দুন্নেসা মুখ বাঁকিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বললেন, কি পশুর ডাক্তার? ভাবলা কেমনে আমার নাতনির এমন এক পোলার লগে বিয়া দিমু? নামটাও তো মায়াগো। ভরকে গেলেন ঘটক লাল মিয়া, ঘন ঘন মাথা নাড়িয়ে প্রসঙ্গ বদলাতে চাইলেন।
মিষ্টি আর পলি জানালায় উকি দিয়ে তাদের দেখছে আর সমস্ত কথা শুনছে। পলি ফিসফিস করে বলল, দেখছো পানের লগে বেড়ায় আবার বিস্কুটও খায়। অবাক হওয়ার কিছু নেই, আমাদের দাদিও খায়। তোমার কি মনে হয় ফাহমিতার লগে কারে বেশি মানাইব? পশুর ডাক্তার রে। ফিক করে হেসে দিল পলি। মিশ্রি দ্রুত তার মুখ চেপে ধরে টেনে আনলো জানালার কাছ থেকে। স্বর নিচু করে বলল, বড় ভাইয়ের ধমক খেতে মন চাচ্ছে? জোরে হাসো কেন? তোমার ভাই একটা রাক্ষস, এমনিতেই খালি ধমকায়। আব্বায়ে যে কেন এমন এক বেটার লগে বিয়া দিল, সামলাইতেও পারি না। কথা বলবো ভাইয়ের সঙ্গে, বলবো অন্য জায়গায় তোমায় বিয়ে দিয়ে দিতে। হায় আল্লাহ, মায়া কি কয়? এমনি ভাইয়ের সংসার ভাঙতে চাও? তুমি তো বললে আমার ভাই রাক্ষস। ভুল কি কইছি? তালেব বাড়িতে এসে বারান্দায় থেকে গামছাটা নিয়ে কলপার থেকে গোসল সেরে ঘরের সামনে এসে সবে দাঁড়িয়েছে। স্ত্রী আর বোনের শেষ কথাটা শুনে তার ভ্রু কুঁচকে গেল। পর্দা সরে গম্ভীর কণ্ঠে বলল, কেডায় রাক্ষস? আমি? ননদ ভাবি দুজনে লাফিয়ে উঠল ভয়ে। মিষ্টি তার বাহুতে খোঁচা মেরে দৌড়ে ভাইকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, আমি না, ভাবি বলছে। পদের বুকটা ধক করে উঠল। শাড়ির আঁচল মুঠোয় নিয়ে পালানোর পথ খুঁজল, কিন্তু যাওয়ার আগে তাকে খপ করে ধরে ফেলল তালেব। ভেজা চুলের পানি তার দিকে ছিটিয়ে দিয়ে বলল, রাইতে আইতে দেও, রাক্ষস কারে কয় বুঝামু। পলি ধপ করে বসে পড়ল বিছানায়। আজ রাতে আর ঘরে আসা যাবে না, কিছুতেই না। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে বাড়ির নারীরা বিকেলে বারান্দায় বসে গল্প করছে। সামিউলের বউ বিথি নিজের 3.5 বছরের ছেলে আবদুল্লাহর পেছনে ভাত নিয়ে ছুটছে। নাজির বাড়ির ভেতরে প্রবেশ করলো। তাদের বাড়ির চারদিকে জুড়ে ইটের প্রাচীর তোলা। প্রতিবেশীর সঙ্গে মুরগি আর ছাগল নিয়ে চুলাচুলির মতো ঝগড়া হওয়ায় আমিরুল সহ তার পরের দিনই কাজটা করেছিলেন। নাজিরকে দেখে আবদুল্লাহ থেমে দাঁড়ালো। হেসে এগিয়ে এসে ডাকলো, নাদি তাতা। নাজির ধমকালো, পুষ্কুনিতে নিয়ে চুবামো তরে। নামের পিন্ডি চটকাস কেন গোলামের পুত? তোর মায় তরে শিখায় নাই কিছু? বিথু ছেলের পিছু পিছু এসে দাঁড়িয়েছে। চোখ তুলে নাজিরের দিকে তাকাতেই দেখতে পেল ঘাড়ে বিশাল বড় একটি সাপ ঝুলছে। তৎক্ষণাৎ হাত থেকে বাংলা ছবির মতো ভাতের থালাটা পড়ে গেল মাটিতে। দেহের সর্বশক্তি দিয়ে সে চেঁচিয়ে উঠল, হাপ হাপ। নাজিরের মুখ বেজার হলো। শাসন করার ভঙ্গিতে বলল, চিল্লাইন না তো ভাবি, হাপ আবার কি? এইটা হলো আপনার চাচাতো নানা শ্বশুর। বহুদিন পর দেখা পাইছি, তাই বাড়িতে লইয়া আইলাম দাওয়াত খাওয়াইতে। তা হের মাইয়াডা কই? ডাকেন, বাপেরে দেখলে খুশি হইব। সে কথা বিধির শ্রবণালী পর্যন্ত পৌঁছালো বলে মনে হলো না। ছেলেকে রেখে সে দৌড়ালো ঘরে। নাজির মুখ ভার করে ভাতিজার দিকে তাকিয়ে বলল, নিজে বাঁচলে বাপের নাম, প্রবাদটা সত্য হইয়া গেল। দেখ তোর মায় তোরে রাইখেই পলাইছে। আবদুল্লাহ কি বুঝলো কে জানে, শুধু হাসলো। বিথি চিৎকারে বারান্দা থেকে উঠে এসেছে মর্জিনা। এই সেরি আবার চিল্লান মারল কে? কর্কশ কণ্ঠে কথাটা বলতে বলতে সামনে তাকাতেই তিনি লাফিয়ে উঠল। নাজির খুশি হলো। এগোতে এগোতে বলল, আপনার আব্বারে লইয়া এলাম চাচি, নেন ধরেন। ও মা গো, এইটা কি? ও বুবু গো, হায় আল্লাহ, চিনতে পারতেছেন না আপনার আব্বা? হারামজাদা, থাপড়ামো তরে, মার মার। নাজমুল, ওই নাজমুল। নাজির সাপের মুখের দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, এটা কেমন মাইয়া পয়দা করলেন চাচাতো নানা? মায়া তো আপনারে চিনে না। বলতে বলতেই সে এগিয়ে গেল মর্জিনার দিকে। মর্জিনা ভয় পেল। নাজিরকে তিনি বিশ্বাস করেন না। তাদের বনেও না তেমন, সারাক্ষণ দুটোই শত্রুর মতো টুকরাটুকরি করে। তার উপর সাপকে ভীষণ ভয় পান ভদ্রমহিলা। তাই 2 হাতে শাড়ি ধরে তিনিও ছুটলেন। ছুটতে ছুটতে একবার এই মাথা তো আরেকবার ওই মাথা যাচ্ছেন। নাজিরও তার পিছু পিছু ছুটছে আর বলছে, এমনি দৌড়ও দিয়েন না প্রাণের চাচি, বাপটারে ধরেন, দুধ খাইতে দেন, সকাল থাইকা না খাওয়া। দূর হ নাজির, দূর হ, এটা আমার বাপ না। ও শাহরিয়ারে দেখ, নাজির পাগল হইয়া গেছে, তোর মায়েরে মাইরা ফেলাইতে চাইতাছে। সি সি, কি কন প্রাণের চাচি, আমনে মরে গেলে আমি কি নিয়ে বাঁচমু? চিৎকার চেঁচামেচিতে ফরিদা উঠে এলেন। তিনি ঘরে ছিলেন এতক্ষণ। দুজনের কাণ্ড দেখে ধমকালেন, এই নাজির, এইটা কি শুরু করছোস? এটা তো দাঁড়ার সাপ, ছবল দিব। মার এইটা। দেহ বুবু দেহ, আমার পিছনে কেমনে লাগছে। দৌড়াতে দৌড়াতে ফরিদার পিছনে গিয়ে লুকিয়ে পড়লেন মর্জিনা। ভয়ের চোটে কাঁদছেন তিনি। নাজির আর এগোলো না সামনে। শাহবাড়ির ভেতরে একমাত্র ফরিদাকে সে মান্য করে চলে। ছোটবেলায় যখন মা তাদের 2 ভাইকে রেখে রাতের আধারে পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল, তখন এই ফরিদা চাচি তাদের তুলে নিয়েছিল নিজের কোলে। এরপর মায়ের আদর দিয়ে এত বড় করেছে।
এখনও রান্না করে খাওয়ায়। তাই ফরিদার কথা শুনল সে। দেহের সর্বশক্তি দিয়ে সাপের লেজ ধরে ইচ্ছামতো মাটিতে আছাড় মারল বেশ কয়েকবার। তাতেই চিৎপটাং। ধীরে ধীরে বিথেও ঘর থেকে বেরিয়ে এলো। ফরিদার আদেশ পানি এনে চাচির শাশুড়ির মুখের সামনে ধরল। মর্জিনার দম আটকে গিয়েছে, হাঁপাচ্ছে তিনি। হাঁপাতে হাঁপিতেই পানি পান করলেন। ফরিদা ফের ধমকালেন, তোর আক্কেল গুরুম কি লোপ পাইছে? চাচির লগে এমন করে কেউ? যদি কিছু হইয়া যায় তো কি হইব? বাপ কি মায়ের ক্ষতি করে কখনো? মর্জিনা চেঁচিয়ে উঠলেন, আরেকবার যদি আমার বাপ জানরে হাপের লগে তুলনা দেশ নাজির। তুলনা দিমু কেন? হে তো হাপি। নাজির নাজির দাঁত বের করে হাসল। তখনই মিল্টন এলো বাড়িতে। মাছের পাতিলটা ফরিদার হাতে দিয়ে বলল, এইগুলা নাজির ভাইজান ধরছে। ফরিদার মন লাফিয়ে উঠল খুশিতে। পাঁচমিশালি মাছ তারও ভীষণ পছন্দের। নাজির কলপারে যেতে যেতে বলল, রাইতে মাছ দিয়া ভাত খামু কিন্তু চাচি, বেশি বেশি পেঁয়াজ দিয়া ভাজা ভাজা কইরা ফেলাইবেন। ফরিদা সায় জানিয়ে বটি নিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। মর্জিনাও চলে গেলেন ঘরে। মাথাটা ঘুরছে। আকাশটা মেঘলা। বাতাসের তাণ্ডবে উঁচু উঁচু গাছগুলো এদিক সেদিক দোল খাচ্ছে। চাঁদ তারার অস্তিত্ব নেই আজ কোথাও। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টির থেকেও ক্ষণে ক্ষণে বাস পড়ার শব্দটাই যেন বেশ তুখর। শাহবাড়ির রান্নাঘর আলাদা, তবে খাবার খাওয়ার জন্য আছে একটি নির্দিষ্ট ঘর। দিনের বেলায় বারান্দায় বসে খেলেও রাতে খাওয়া হয় সেখানেই। মর্জিনার ঘরে আজ আর রান্না হয়নি। বিকেলে সেই সাপের ভয়ে তার জ্বর হয়েছে। তাই ফরিদার বিথি মিলে বাড়ির সবার জন্য রান্না করেছে। অনেক দিন পর সবাই আবার একসঙ্গে খেতে বসার দৃশ্যটা দেখে ফরিদার যেন দু চোখ জুড়িয়ে গেল। শেষবার যখন সকলে একসঙ্গে খেতে বসেছিল তখন এই বাড়িতে মানুষে গিজ গিজ করতো না। শ্বশুরমশাই তখনও বেঁচে ছিলেন। সুবাহান আলী শাহ ছিলেন সুস্থ সবল এক ব্যক্তি। সারাদিন কাজকর্মে নিয়ে ব্যস্ত থাকতেন। বাবার ব্যবসা দায়িত্ব ছিল তার কাঁধেই। আমিরুল শাহ আর মুমিনুল শাহ ছিলেন ভবঘুরে। কিভাবে বাবার উপার্জিত অর্থ ফুরিয়ে ফুর্তি করা যায় সেটাই যেন ছিল তাদের একমাত্র প্রধান ভাবনা। নাজিরের মা নাসরিন ছিলেন পাক্কা এক গৃহিণী। কার কখন কি লাগবে, কার কি প্রয়োজন সবই ছিল তার নখদর্পণে। এসবের জন্য শ্বশুর ফতেহ আলী শাহ মেজ ছেলের পাশাপাশি মেজ পুত্রবধূ নাসরিনকেও ভীষণ পছন্দ করতেন। যেন দু চোখের মণি সে। তবে জায়েদের মধ্যে অবশ্য এ নিয়ে হিংসার অন্ত ছিল না। কিভাবে তাকে অপদস্থ করা যায় সেই সংক্রান্তে মশগুল থাকতো সারাক্ষণ। মাস্টার বাড়ির সঙ্গেও তখন ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। আকবর মিয়া তো প্রায়ই প্রতিদিন দুপুরের ভাতটাও শাহ বাড়িতেই খেতেন। কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল, আচমকাই এক ঝড় এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিল। নিস্তব্ধ দুপুরবেলায় ধান খেতে খুন হলেন ফতেহ আলী শাহ। বিকেলের দিকে এক লোক মারফত বাড়িতে খবর এলো, ধান খেতে পড়ে আছে তার রক্তাক্ত দেহ। তার প্রায় মাস ছয়েক পর এক রাতের আধারে নিখোঁজ হয়ে গেলেন নাসরিন। কেউ কিছু আঁচ করতে পর্যন্ত পারলেন না। এই হাসি খুশি নারীটি যেন পালিয়ে গিয়েছেন তা কি মোটেও বিশ্বাসযোগ্য? আর সেই ভোরবেলাতেই বিলের ধারে পাওয়া গেল সুবহান আলী শাহর ক্ষতবিক্ষত আহত দেহখানা। এবারেও গ্রামের লোকজনই বড় ছোট দুই ভাইকেই খবর দিয়ে সুবহানকে নিয়ে ভর্তি করলো জেলা শহরের হাসপাতালে। দুদিন পর সেখান থেকে তাকে পাঠানো হলো ঢাকা মেডিকেলে। সেই পুরনো দিনের কথা মনে পড়লে ফরিদার শরীর কেঁপে ওঠে, লোমকূপ খাড়া হয়ে ওঠে। কত কিছু ঘটে গিয়েছে এই কয়েক বছরে, অথচ কি সুন্দর ছিল সেসবের দিন। এখনকার মতো শাহবাড়িতে এমন ইটের দালান ছিল না, তখন ছিল শুধু চারিদিকে মাটি আর ছনের ঘর। রান্না কিন্তু সেই স্বাদ হয়েছে ভাবি। একেবারে পুরান দিনের কথা মনে পড়ে গেল। আঙুল চাটতে চাটতে বললেন মুমিনুল শাহ। ফরিদা লাজুক হাসলেন। আমিরুল শাহ সায় দিয়ে বললেন, ঠিক কইসোস। তা নদীর মাছ নাকি রে নাজির? নাজির মনোযোগ দিয়ে খাচ্ছে। সন্ধ্যায় ছাতা মাথায় দিয়ে চত্বর বাজারের দোকানে খুলে বসা ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষুধ কিনে নিয়ে এসেছিল। শরীরে কাঁটা লেগে যাওয়ায় গোসল করে তারপর খেতে বসেছে সে। চুল থেকে এখনও এক দুই ফোঁটা পানি টুপটাপ গড়িয়ে পড়ছে। মাথা নাড়িয়ে বলল, না, বেলায়ের ক্ষেতের পানি উঠছে, ওইখান থেকেই ধইরা আনছি। এক বালতি ভরছে। শুধু কি এক বালতি? মতিন চাচার ইয়া বড় টিনের বালতি পর্যন্ত পুরা ভইরা গেছে। মাশাল্লাহ। মুমিনুল শাহ বললেন, তুই তোর চাচিরে হাপের ভয় দেখাইছোস? হাপটা নাকি বিশাল বড় আছিল? হাপ না, আপনার শ্বশুর আছিল ওইটা। সাপের রূপ ধইরা পানিতে ভাসতাছিল, তাই লগে কইরা ধইরা আনছিলাম। কিন্তু আপনার বউ সবার সামনে বাপের অস্বীকার করছে। হতচ্ছাড়া, এই বুইড়া বয়সে আমার বউরে ছাড়া করতে চাস কেন? আমার বউটার পিছনে লাগোস বাপ। বউ মরলে আমি বউ পামু কই?
দুনিয়াতে কি বউয়ের অভাব? এই ডাইনি মরলে কচি একটা মায়ের লগে আপনার বিয়া পড়াইয়া দিমু, বুইড়া বয়সে শান্তি পাইবেন। কিরে শাহরিয়া, নতুন মা চলবো না? শাহরিয়া চুপচাপ খাচ্ছিল, নাজিরের কথায় হেসে উঠল শব্দহীন। বলল, আমি আমার মা লইয়াই খুশি আছি। আব্বাই চাইলে আরেকটা বিয়া করতেই পারে, আমাকে অনুমতি আছে। মর্জিনা ছেলের পিঠে কিল বসিয়ে গজরে উঠলেন, দুইটা হারামজাদা পালি বাড়িত। একটাই আমার জীবন তেনা তেনা কইরা আমার জামাইরে বিয়ার লোভ দেখায়, আর আরেকটা হইল আমার প্যাডের, ওইটা আবার সহমত পোষণ করে। 3 বেলা থাপড়ান ছাড়া তোরা ভালো হইতি না, হারামজাদা। মুমিনুর শাহ নরম গলায় বললেন, আহা তুমি এমনি উত্তেজিত হইও না, গলা ভাঙ্গা যাইব, নেও ভাত খাও। পিঠি ভাত বেড়ে দিল চাচি শাশুড়িকে। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল নাজির। লুঙ্গির ভাঁজ থেকে ওষুধের পাতা বের করে চাচির কোলে রেখে বলল, নেন আপনার জ্বরের ওষুধ, ভাত খাওয়ার পরে খাইবেন একটা, সকালে খাইবেন একটা, আল্লাহ চাইলে ঠিক হইয়া যাইব। রাগ কিছুটা কমল মর্জিনার, মনটা নরম হলো, কিন্তু বাইরে তা প্রকাশ না করে ধমকালেন, তুই এই বৃষ্টির মধ্যে ভিজতোস আবার? তোর কাছে আমি ওষুধ চাইছি? ওষুধ ছাড়াই আমাকে রোগ ভালা হয়। একটু শুকরিয়া আদায় করেন, পরে মইরা গেল তো আপনার বউ পাগলা জামাই কইব, নাজির আমার বউডারে মাইরা ফেলাইছি, আমার বিধবা বানাইছি, তখন কি হইব আমার? পুলিশ তো কোমরে দড়ি বাঁধতে জেলে লইয়া যাইব। এদিক দিয়ে বিয়া শাদী এখনও করি নাই। নিজের কথা শেষ করে নাজির উঠে চলে গেল সেখান থেকে। মুমিনুর শাহ চেঁচালেন, এই নাজির, চাচারে বউ পাগলা কইয়া গেলি তুই, বেদব পোলা। নাজির শুনলেও বোধ হয়, কিন্তু গুরুত্ব দিল না। মর্জিনা ওষুধের পাতা হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসলেন। সামনাসামনি ঝগড়াঝাটি করলেও আড়ালে ঠিকই মা ছেলের মতো মায়া মহব্বত আছে দুটোর। ঘটক লাল মিয়া ব্যস্ত মানুষ, ইউনিয়নের মধ্যে বেশ জনপ্রিয় ঘটক হিসেবেই তিনি পরিচিত। যে কোনো বাড়িতে বিয়ের বয়সী ছেলে মেয়ে থাকলে তার ডাক পড়ে সবার আগে। পাত্রপাত্রী খুঁজে আনার কাজে তিনি এতই দক্ষ যে চাহিদা মতো জোড়া মেলাতে পারেন চোখ বুঝেই। এই যেমন গতকাল মাস্টার বাড়িতে পাত্রদের তালিকা দেখিয়ে আজই সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের মধ্য থেকে একজনের পরিবার। বাড়ির গৃহিণীরা অতিথি আপ্যায়নের আয়োজনে রান্নাঘরে ব্যস্ত। নজরুল আলম পাত্রপক্ষকে বসার ঘরে বসালেন। একটু পরে কাশেম আলী, আকবর মিয়া আর সৈয়দুন্নেসা এসে উপস্থিত হলেন সেখানে। বাড়ির সকল পুরুষ সদস্যকে একসঙ্গে পাওয়া যায় না বলেই চলে, আগেভাগে কাজ ভাগ করে দেওয়া থাকে তাদের মধ্যে। যেমন আজ নজরুল আলম আর কাশেম আলী 2 ভাই বাড়িতে থাকায় তাদের ছেলেরা বাইরে কাজ সামলাচ্ছে। পাত্রপক্ষ থেকে এসেছে মোট 10 জন। ছেলে নিজে, তার মা, 2 ভাই, ভাবি, মামা মামি, বড় চাচা চাচি। পাত্রের নাম বকুল। তার জীবন বৃত্তান্ত সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য ইতিমধ্যে ঘটক লাল মিয়ার মাধ্যমে পেয়ে যাওয়ায় সে বিষয়ে আর কারোর মধ্যে তেমন কোনো আগ্রহ দেখা গেল না। সৌজন্য সাক্ষাৎ ও কিছু প্রাথমিক আলাপচারিতা শেষে ঘটক লাল মিয়া পাত্রপক্ষের উদ্দেশ্যে বললেন, যা কইছিলাম সব ঠিকঠাক মিলল তো? কইছিলাম না মায়া একেবারে খানদানি বংশের, জমিজমা, টেহা পয়সা, মানিজ্জত কোনো কিছুরই কমতি নাই। গ্রামে যারে জিগাইবেন সেই কইব মাস্টার বাড়ির মাইয়া মানে লাখে একটা। লাল মিয়ার কথায় আকবর মিয়া আর তার ছেলেরা সন্তুষ্ট হলেন। তাদের মুখে সেই সন্তুষ্টির আভাস দেখে ঘটকও মন থেকে খুশি হলেন। পাত্রপাত্রীর বাড়ির লোকেরা যত সন্তুষ্ট ততই পারিশ্রমিক পাওয়া যায় বেশি। বকুলের বাবা না থাকায় তার মা একটু মুখ খুললেন, তা মাইয়া কই, নিয়ে আসেন একটু দেখি তারে। নজরুল আলম হাঁক ছাড়লেন, মাইয়ারে নিয়ে আসো। সুজনের মা স্বামীর আদেশে অপেক্ষাতেই যেন এতক্ষণ ধরে বসেছিলেন দিলারা বেগম। ফাহমিদার পরনে মায়ের কালো পাড়ের সবুজ একটি শাড়ি। চিন্তায় হাত পায়ের তালু ঘেমে উঠেছে তার। এমন পরিস্থিতির সম্মুখে পূর্বে কখনো হয়নি বলেই হয়তো এত জড়তা কাজ করছে। দিলারা বেগম মেয়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, হেরা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবি, ঠিক আছে? বাপ দাদার মান সম্মান যাতে একটু নষ্ট না হয়। তোর দাদি ওইখানেই বইয়া আছে, তাই চিন্তা আর ভয়ের কোনো কারণ নাই। ফাহমিদা প্রতি উত্তরে মাথা নাড়ালো শুধু, কিন্তু চিন্তা তা বা ভয় কিছুতেই তাকে ছেড়ে গেল না। মাথার ঘোমটা টেনে হাতে চা বিস্কুট শরবত সহ পিঠার ট্রে ধরিয়ে দিয়ে মেয়েকে নিয়ে বসার ঘরে হাজির হলেন দিলারা বেগম। বিনীত ভঙ্গিতে সবাইকে সালাম দিলেন ফাহমিদা। যা শেখানো হয়েছে তাই করলো। সামনের কাঠের টেবিলটায় রাখলো হাতে ধরে রাখা সেই ট্রে। শাশুড়ির ইশারায় দিলারা বেগম চলে গেলেন ভেতরে। সৈয়দুন্নেসা নাতনির উদ্দেশ্যে বললেন, এইখানে আইয়া ব। ফাহমিদা নীরবে গিয়ে বসলো তাদের পাশে ফাঁকা স্থানটিতে। বকুলের মা রমেশা মেয়ের মুখ পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হাস্যোজ্জ্বল মুখে বললেন, মাশাল্লাহ, লাল মিয়া ভাইয়ের কাছে যতটা শুনছি তার থেকেও সুন্দর আছে মাইয়া। তয় লেখাপড়া কত দূর? প্রাইমারি গণ্ডি পড়াইছো? আকবর মিয়া উত্তর দিলেন, সামনের বছর ম্যাট্রিক দিব।
মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পোলায় সরকারি চাকরি করে, বড় অফিসার, বেতন ভালা পায়, দুইজনে মানাইব ভালা। নজরুল আলম বললেন, হ লাল মিয়া কইছে। বকুলের মামি বললেন, তা আমার একটু হাইটা দেখাও দেহি, পাশো জানা বেহা তা তো একটু দেখে নিতে হয়। ফাহমিদা একবার বাবা তো আরেকবার দাদার দিকে তাকালেন। দাদা বাবার যদিও কথাটা পছন্দ হলো না, তবুও চুপ করে রইলেন। এটাই সামাজিক নিয়ম, এভাবে সব জায়গায় মেয়ে দেখা হয়, তাদের জন্যই তো। আর সেই নিয়ম কেউ ভাঙবে না, বরং ভাঙবে বিয়ে। তাদের বিয়ের সময় এমন করে তাদের মা চাচিরা দেখেছেন। সৈয়দুন্নেসা ফিসফিস করে বললেন, যা হাইটা দেখা বুবু, সোজা হাইটা একবার ওই দরজা পর্যন্ত যাবি, এরপর আবার এইখানে বইবি। দাদির কথা মতো তাই করলো সে। বসা থেকে উঠে সোজা হেঁটে গেল সদর দরজা পর্যন্ত, তারপর পুনরায় হেঁটে এসে পূর্বের স্থানে বসলো। মামি ফিসফিস করে কিছু বললেন হয়তো ননদকে, যা বাকিটা শুনতে পেল না। বকুলের ছোট ভাবি সাহেরা মুখ খুললেন এবার। চুল কেমন লম্বা, ঘুমটা সরাও দেহি বইন, বলে তিনি নিজেই হাত বাড়ালেন খোলার জন্য। এবার সৈয়দুন্নেসা বাধা দিলেন, ভদ্র ভাষায় বললেন, পরপুরুষের সামনে মাইয়া ঘুমটা খুলবো না, আমাগো বাড়ির অনেক নিয়মকানুন আছে, তাছাড়া আমাগো ধর্মেও চুল দেখানো জায়েজ না। মা চাচির থাইকা তো এসব শিক্ষা পাইয়া আইসি। পরপুরুষ কেটা চাচি, আমরা ভাই ভাসুর আর পোলারাই তো আছে। বিয়ার পর তো হেই মাইয়া চাচা শ্বশুর, মামা শ্বশুর, দেওর ভাসুর হইব। মা রমিসা বললেন কথাটা। আমাগো সময় চাচা শ্বশুর, মামা শ্বশুর গো, ভাইগনা বউয়ের মুখ দেখানো নিষেধা ছিল। হেরা বাড়ি তাইলে ঘরের এক কোনায় শাশুড়ির আদেশে পলাইয়া থাকতাম, হেরা গেলে হেরপর বাড়ির বাহির হইতাম। আর দেওর তো মরণের সমান। সাহেরা মুখ কালো করে বললেন, তোমায় আর চুল দেখমু কেমনে, যাচাই বাছাই ছাড়া বিয়া ঠিক করমু? আমি কি নিষেধ করছি? দেখবা না কেন? অবশ্যই দেখবা, এইটা তোমার অধিকার। তবে এনে না, দেখতে হলে ভিতরে ঘরে আইও। মহিলা এবার যেন কিছুটা অসন্তুষ্ট হলো। দিলারা এসে তাদেরকে নিয়ে গেল ফাহমিদার ঘরে। বাড়ির পুরুষেরা পাত্রপক্ষের পুরুষদের সঙ্গে বসে গল্প আলোচনায় মেতে উঠল। মিষ্টি আর পলি ওইখানেই বিছানায় বসেছিল। অপরিচিত রমণীকে দেখে চট করে উঠে দাঁড়ালো তারা। ঘর থেকে বের হতে যাবে তখনই খপ করে পলির হাতটা ধরে ফেললো পাত্রের মামি। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আচমকা হাত ধরায় অপ্রস্তুত হলো পলি। আমতা আমতা করে বলল, পলি খাতুন। উত্তর পেয়ে হাসি চড়া হলো মহিলার। দিলারার উদ্দেশ্যে বলল, আপনাকে বাড়ি তো দেখি অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে, আমার পোলার লাইগাও মাইয়া দেখতাছি, নিজেগো খ্যাত খামার আছে, বছরের ধান নিজেরাই কইরা খাই, পোলা আমার ভালো রোজগার করে। মিষ্টি মুখ টিপে হাসলো। পলি চোখ রাঙালো ননদকে। দিলারা থতমত খেলেন ঠিকই, তবে নিজেকে মুহূর্তে সামলে নিয়ে বললেন, ওই আমার দেওরার বড় পোলার বউ। হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল মহিলার। হাতটা ছেড়ে দিয়ে জোরপূর্বক হেসে বললেন, দেখা বোঝাই যায় না মায়া যে বিয়ারটা আমাগো বাড়ির বউ গো, বাড়ির মায়ার মতো আদর যত্ন করে রাখা হয়। তার উপর বিয়ার মাত্র 1 বছর হয়েছে, তাই বোঝা যায় না। তার নজর এবার গিয়ে স্থির হলো মিষ্টির দিকে। আঙুল তাক করে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটাও কি বাড়ির বউ? না, ওই মাইয়া, দেওরার মাইয়া, বাড়ির মধ্যে সবচেয়ে ছোটো মাইয়া। আরও কিছু হয়তো বলতে চাইলেন তিনি, কিন্তু তার আগে দিলারা ইশারায় দুজনকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। চাচি শাশুড়ি ইশারা বুঝতে পেরে ননদকে নিয়ে বেরিয়ে এলেও পলি ফিসফিস করে বলল, চলো পিছনে জানালার কাছে যাই। মিষ্টি না বুঝে প্রশ্ন করলো, কেন? দেখবা না কেমনি খুঁটায় খুঁটায় মাইয়া দেখে? চলো তাড়াতাড়ি। মিষ্টি অবশ্য নিচ থেকে যেতে হলো না। পলি তাকে টেনে হিঁচড়ে নিজের সঙ্গে করে দাদার ঘরের পেছনের ফটক দিয়ে নিয়ে গেল বাড়ির পেছনে ফাহমিদার ঘরের জানালায়। ঘরের ভেতরে ফাহমিদাকে পেয়ে নারীগুলো যেন হঠাৎই উচ্ছৃঙ্খল হয়ে উঠল। শুধু উচ্ছৃঙ্খল নয়, বরং একে অভদ্রতাই বলা যায়। নারী হয়ে যারা অন্য নারী মানুষ না ভেবে পণ্যের চেয়েও নিচে নামিয়ে আনে, তাদের জন্য অভদ্র শব্দটাই যথার্থ। দোষ গুণ চরিত্র রেখে কেন একজন নারীর বুক, মুখ, চুল, হাঁটা চলা যাচাই করতে হবে? এসবের বা প্রয়োজন কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের মতো অমানুষকে কে দিল একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য জীবনসঙ্গী নির্বাচনের অধিকার? না, কেউ দেয়নি। বাঙালিদের এসব দেওয়ার অধিকারও পড়ে না। তারা নিজেরাই অধিকার ছিনিয়ে নিতে ওস্তাদ, যা যুগে যুগে ধরে চলে আসছে, হয়তো এ চলতেই থাকবে। তাই তো নারীর সংসার জীবন অধিকাংশ ক্ষেত্রেই সুখকর হয় না। সাহেরা সর্বপ্রথম পাত্রীর মাথা থেকে ঘোমটা সরিয়ে খোপা করা চুলগুলো এলোমেলো করে নেড়েচেড়ে দেখল। সুযোগ পেয়ে অবশ্য হালকা টানও দিল। যদিও পড়া চুল হয়ে থাকে, তবে তার সন্দেহ ভুল প্রমাণিত হলো। মেয়েটার চুল ঘন কালো, কোমর পর্যন্ত লম্বা, এতে সন্তুষ্ট হলো। রমেশা জিজ্ঞেস করলেন, সংসারে কাম পারো তো? আমার বকুলের আবার রান্না ভালো ন হইলে হয় না, ঝাল কম বেশি হইলে পোলার রাগ মাথায় হইটা যায়, একেবারে বাপের লাহান হইছে বলেই হাসলেন তিনি। তার সাথে সায় দিল দুজা আর পুত্রবধূ। সৈয়দুন্নেসা উঠে এসেছেন এক ফাঁকে। মহিলার কথা শুনে তিনি উত্তর দিলেন, টুকটাক পারে, আমাগো আবার ভরা সংসার, সবাই এক লগে খায়। যতদিন বুড়া বুড়ি বাইসা আছি ততদিন এমনি চলবো।
পরে হ্যাগো যা ইচ্ছা তাই। মায়া তেমন একটা পাকঘরে যায় না, দরকারও পড়ে না। সকলের দৃষ্টি বৃদ্ধার উপর গিয়ে স্থির হলো। বৃদ্ধা এসে পড়ায় টেবিলের পাশে চেয়ারটিতে বসলেন। পুনরায় বললেন, তোমরা শিখাইয়া পড়ায় না হয়নি বা? রমেশা মাথা নাড়লেন, তবে মুখ দেখে বোঝা গেল কথাটা হয়তো তেমন পছন্দ হয়নি তার। মেয়ে দেখা পর্ব শেষ করে ভাওমিতাকে ঘরে রেখে বাইরে এলো সকলে। মিস্ত্রি ভাবির উদ্দেশ্যে বলল, মহিলাগুলো খুব বাজে, এভাবে কেউ মেয়ে দেখে? এমনিই দেখে। আমার যখন তোমার মা চাচিরা দেখতে গেছিল তখন হেরাও আমার হাঁটা দেখছে, চুল দেখছে। শুনছিলাম প্রথম দেখায় নাকি পছন্দ হয় নাই, বিয়া যে হইব সেও আশাও আমার বাপে করে নাই, কিন্তু পরে নাকি তোমার ভাইয়ের জোড়াজুড়িতে বিয়া হইছে। প্রথম দেখায় রাক্ষসটা উষ্টা খাইয়া পড়ছে। বলো কি সত্য কথা? তো কি মিশা? আমার তোমার কখনো মিশা কইছি? একদম না। দুদিকে মাথা নাড়ালো মিষ্টি, ভাবির কথাই বিশ্বাস করে নিল। সমস্ত কথা শেষে বকুলের চাচা এবার তুললেন দেনা পাওনার কথা। ভাই সাহেব, মায়ারতে কিন্তু মাথা থাইকা পা পর্যন্ত সাজাইয়া গুছাইয়া দিতে হইব কইলাম। পোলা আমাগো লাখে একটা, কামাই ভালো, কত বড় বড় ঘর থাইকা যে প্রস্তাব আইছে, ঘর সাজানেও কিন্তু দিতে হইব। কাশেম আলী প্রত্যুত্তরে বললেন, এইটা আপনার না কইলেও আমরা ঠিকই দিতাম। ভাইয়ের সাথে সহমত পোষণ করলেন নজরুল আলম। লোকগুলো সরাসরি যে যৌতুক চাইছে তা সকলের কাছে পরিষ্কার। যদিও সামাজিক প্রেক্ষাপটে এ বিষয়টা খুব স্বাভাবিক, তবুও সরাসরি চাওয়াটা আকবর মিয়ায় অসন্তুষ্ট হলে কথাবার্তা শেষ করে বিদায় জানালো তাদের। পাকা কথা হলো না, ঘটককে দিয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেছেন। তারা যেতে আকবর মিয়া পুত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, এই পোলা বাতিল। পরিবারের কোনো শৃঙ্খলা নাই। যেই সংসারের কর্তৃক মাইয়া মানুষের হাতে থাকে সেই সংসার কখনো সুখ শান্তি থাকে না। তার উপর আবার সরাসরি যৌতুক চায়। আমরা কি খালি হাতে মাইয়া পাঠামু? দুই পুত্র বাবার কথায় একমত। নজরুল আলম জিজ্ঞেস করলেন, তাহলে আব্বা ঘটকরি কি কইয়া দিমু পরের জন্যে ডাকতে? কইয়া দে। তারপর যে যার মতো চলে গেল নিজ নিজ কাজে। ভাওমিতা মুখ ভার করে শাড়ি চুড়ি খুলে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে শুয়ে পড়ল বিছানায়।